কারাবন্দী সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। সকাল ৮টা ১০ তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিনি কারাবন্দী ছিলেন। অসুস্থ অবস্থায় তাকে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার বিকেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। তাকে গত বছরের সেপ্টেম্বর মাসে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাব। ভারত ও ফ্যাসিবাদীদের মদদে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরি হয়েছে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দেশে দুর্গাপূজা যেন উৎসব মুখর না হয় সেজন্যই খাগড়াছড়ির ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সকালে রাজধানীর পুরাতন রমনা থানা কমপ্লেক্সে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 5টি থানার প্রশাসনিক কাম ব্যারাক ভবনের ভিত্তিফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সন্ত্রাসীরা পাহাড় থেকে গুলি করেছে উল্লেখ করে তাদের অপতৎপরতা রুখে দিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি। আটকে পড়া পর্যটকদের বেশিরভাগকে ফিরিয়ে আনা হয়েছে। খাগড়াছড়ির পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে দাবি করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। অবাধ, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। আজ প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। The UK welcomes the announcement made by the Chief Advisor a few months ago of national elections in Bangladesh. And today's meeting with the Election Commissioner, we had a very good discussion, and I reaffirmed the UK's support for free, fair, credible and peaceful elections here in Bangladesh next year. We commend the efforts of the Election Commission and the interim government, and with our international partners, the UK is supporting the Election Commission. ওনারা আমাদেরকে মূলত কয়েকটা জিনিসের ব্যাপারে ক্লারিফিকেশন চেয়েছেন। ক্লারিফিকেশনটা হচ্ছে যে ওনারা একটা এমওইউ করবেন আমাদের সাথে, ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউ এর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে। সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং আমাদের কাজের যে অগ্রগতি আসছে সেটা সন্তোষজনক। শারদীয় দুর্গা উৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী সহ দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। ভক্ত অনুরাগীরা দেবীর চরণে ফুল দিয়ে শান্তি, সুখ আর সমৃদ্ধির প্রার্থনা করছেন। শুধু ধর্মীয় আচার নয়, দুর্গোৎসবকে ঘিরে গড়ে উঠেছে যেন সামাজিক মিলন মেলা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। সপ্তমীর পূজা উপলক্ষে রাজধানীর মন্দিরগুলো এখন উৎসব মুখর। দিনের শুরুতেই মন্দির প্রাঙ্গণে এসে দেবীর চরণে অঞ্জলি দেন ভক্ত অনুরাগীরা। এ সময় ঢাক, ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে ভরে ওঠে চারপাশ। ভক্তরা সারিবদ্ধভাবে দেবীর চরণে ফুল, ধূপ ও প্রদীপ নিবেদন করেন। শান্তি, সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা তাদের। মূলত এই পূজার উদ্দেশ্য হচ্ছে সকল আসরিকতা বিনাশ করে একটা সুন্দর সুখী সংসার, পরিবার সবাই মিলে একসাথে ভালোভাবে বেঁচে থাকা, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। এখানে এসে অনেক আনন্দ লাগছে। এখানে অঞ্জলি দিতে এসেছি আর পূজা করতে এসেছি, অনেক মজা লাগছে। অঞ্জলির পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। ছোট বড় সবাই একসাথে উৎসবের আনন্দ উপভোগ করেছেন। প্রতিদিন এখানে পূজা শেষে অঞ্জলি এবং অঞ্জলির পর আমরা ভক্তদের মাঝে প্রসাদের ব্যবস্থা করেছি। আজকে প্রচুর ভক্ত সমাগম হবে। এখানে
এই পূজা অর্চনার শেষেই অঞ্জলি প্রদান শেষে ভক্তদেরকে আমরা শৃঙ্খলার সহিত এখানে লাইন দিয়ে প্রসাদ বিতরণ করব। তারপরে সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য হবে, গান হবে, আরতি হবে, সন্ধ্যায় আরতি হবে। এইভাবে আজকে সারা দিনব্যাপী আমাদের আজকের মহাসপ্তমীর আয়োজন। পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক ভিন নিয়ন্ত্রণে রাখছেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে 9 দিন সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান জানান, শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মী পূজা উপলক্ষে 29 সেপ্টেম্বর থেকে আগামী 7 অক্টোবর পর্যন্ত টানা 9 দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে শুল্ক স্টেশনের কার্যক্রম এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। 8 অক্টোবর থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। শারদীয় দুর্গা উৎসবের আজ মহাসপ্তমী। রাজধানী সহ দেশের মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই শুরু হয়েছে পূজার আনুষ্ঠানিকতা। এদিন প্রতীকী কলাবউকে স্নান করিয়ে ঘট প্রতিস্থাপন করা হয়। স্নান শেষে চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠার পর শুরু হয় পূজার মূল আচার। ভক্ত অনুরাগীরা দেবীর চরণে ফুল দিয়ে শান্তি, সুখ আর সমৃদ্ধির প্রার্থনা করছেন। শুধু ধর্মীয় আচার নয়, দুর্গোৎসবকে ঘিরে গড়ে উঠেছে যেন সামাজিক মিলন মেলা। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। সপ্তমীর পূজা উপলক্ষে রাজধানীর মন্দিরগুলো এখন উৎসব মুখর। দিনের শুরুতেই মন্দির প্রাঙ্গণে এসে দেবীর চরণে অঞ্জলি দেন ভক্ত অনুরাগীরা। এ সময় ঢাক, ঢোল, উলুধ্বনি আর শঙ্খধ্বনিতে ভরে ওঠে চারপাশ। ভক্তরা সারিবদ্ধভাবে দেবীর চরণে ফুল, ধূপ ও প্রদীপ নিবেদন করেন। শান্তি, সমৃদ্ধি এবং পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা তাদের। মূলত এই পূজার উদ্দেশ্য হচ্ছে সকল আসরিকতা বিনাশ করে একটা সুন্দর সুখী সংসার, পরিবার, সবাই মিলে একসাথে ভালোভাবে বেঁচে থাকা, এটাই আমাদের মূল উদ্দেশ্য থাকে। এখানে এসে অনেক আনন্দ লাগছে। এখানে অঞ্জলি দিতে এসেছি আর পূজা করতে এসেছি, অনেক মজা লাগছে। অঞ্জলির পর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ। ছোট বড় সবাই একসাথে উৎসবের আনন্দ উপভোগ করেছেন। প্রতিদিন এখানে পূজা শেষে অঞ্জলি এবং অঞ্জলির পর আমরা ভক্তদের মাঝে প্রসাদের ব্যবস্থা করেছি। আজকে প্রচুর ভক্ত সমাগম হবে এখানে। এই পূজা অর্চনার শেষেই অঞ্জলি প্রদান শেষে ভক্তদেরকে আমরা শৃঙ্খলার সহিত এখানে লাইন দিয়ে প্রসাদ বিতরণ করব। তারপরে সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য হবে, গান হবে, আরতি হবে, সন্ধ্যায় আরতি হবে। এইভাবে আজকে সারা দিনব্যাপী আমাদের আজকের মহাসপ্তমীর আয়োজন। পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আইন শৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক ভিন নিয়ন্ত্রণে রাখছেন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। খাগড়াছড়ির গুইমারায় গতকালের সহিংস ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ির সদর ও গুইমারা 144 ধারা বলবৎ আছে। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় নতুন করে সড়ক অবরোধ ডেকেছে যুগ্ম ছাত্র জনতা। অবরোধের ফলে খাগড়াছড়ির সাথে বান্দরবান এবং রাঙামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়িতে স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িত সব আসামিদের গ্রেপ্তার ও বিচারসহ 8 দফা দাবিতে 3 পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে জুম ছাত্র জনতা। এছাড়া সদর উপজেলা ও গুইমারা উপজেলায় প্রশাসনের জারি করা 144 ধারা অব্যাহত আছে। এদিকে জুম ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়েছে, গুইমারার ঘটনায় আহতদের চিকিৎসা ও মরদেহ সৎকারের সুবিধার্থে ঢাকা খাগড়াছড়ি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দুপুর 12টা থেকে সড়ক অবরোধ শিথিল করা হয়েছে। এদিকে সোমবার খাগড়াছড়িতে টানা 3য় দিনের মতো সড়ক অবরোধ চলছে। জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আনছি বগুড়া থেকে, এখন আমরা 3 দিন ধরে খাগড়াছড়িতে আটকা পড়ছি। আমার এখানে 7-8 লাখ টাকার চারা আছে। এখন আমরা এখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। চট্টগ্রাম থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছি শনিবারে। আজকে সোমবার হচ্ছে। গত 3 দিন পর আমরা রাস্তায় ছিলাম। আমার ডিম পুরা নষ্ট হয়ে গেছে, টায়ারবল খুলে রাখছি।
এখনো ডিমের কি কন্ডিশন কিরকম বলতে পারি না, গন্ধ বাইরে হয়ে গেছে আর কি। পুলিশি পাহারায় সাজেকে আটকে পড়া পর্যটকদের রামগড় পর্যন্ত পৌঁছে দেওয়া হলেও এখনও জেলা শহরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটক আটকা পড়ে আছেন। আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সাজেকে বেড়ানোর উদ্দেশ্যে খাগড়াছড়ি এসে এখানে একটি অভাবনীয় দুর্ভোগের শিকার হই। এখানে নড়তে পারছি না, ঠিকমতো খেতে পাচ্ছি না, একটা ভয়ের মতো পরিস্থিতি বিরাজ করছে আর কি। ঠিকমতো চলাফেরা করতে পারতেছি না, একটা ভেতরে আতঙ্কের মধ্যে আমরা পরিবার পরিজন নিয়ে বসবাস করতেছি। স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সংঘর্ষকে কেন্দ্র করে রোববার ৩ জন নিহত হয়। তাদের মরদেহ এখনও সদর হাসপাতাল মর্গে আছে। খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল জানিয়েছেন, সোমবার সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত আছে। গত মঙ্গলবার রাতে প্রাইভেট পড়ে বাড়ি থেকে ফেরার পথে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরদিন ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে নয়নশীল নামে একজনকে আটক করেছে পুলিশ। তাকে ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। মাইলিশ রক্ষায় ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বিপণন বন্ধ থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। একই সাথে প্রতিশ্রুতি দিয়েও ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেন উপদেষ্টা। বলেন, ২০২০ থেকে পর্যায়ক্রমে ইলিশের আহরণ কমছে। এবছর জুলাই ও আগস্ট মাসে ২০২৪ সালের চেয়ে যথাক্রমে ৩৩.২% এবং ৪৭.৩১% কম হয়েছে বলে জানান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিলেও প্রাপ্যতা কম থাকায় ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল সীমান্ত দিয়ে ৮১ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে বলে জানান ফরিদা আক্তার। ইলিশ ধরায় নিষেধাজ্ঞা ১৬৫ উপজেলায় ৬,৩০,১৪০ জেলে পরিবারকে ভিজিএফ এর মাধ্যমে ২৫ কেজি করে চাল দেওয়া হবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ২২ দিন পর্যন্ত মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করা হবে। আশ্বিনী পূর্ণিমার পূর্বের ৪ দিন এবং অমাবস্যার পরের ৩ দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন এই অভিযান চলবে। ৪ দিন বন্ধ থাকার পর রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকা রুটের যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার ঢাকায় বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের বৈঠকে বাস চালক এবং শ্রমিকদের বেতন বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বৈঠকের সিদ্ধান্ত হয়, নির্ধারিত স্টপেজ ছাড়া রাস্তা থেকে যাত্রী তুলতে পারবে না চালক এবং শ্রমিকেরা। যদি কেউ যাত্রী তোলে সেক্ষেত্রে বাস মালিকেরা নিজেদের কোম্পানির বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, বৈঠকের সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেওয়ায় আজ বিকেল থেকে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ঢাকা রুটের বাস চলাচল শুরু হয়েছে। মুন্সিগঞ্জের মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ৬ আরোহী সহ একটি মাছ ধরার নৌকাডুবির ঘটনা ঘটেছে। ঘটনায় ৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ নামে একজন নিখোঁজ রয়েছে। নিখোঁজ শরীফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জানান, সকালে মাছ ধরার জন্য শরীফ সহ ৬ জন মেঘনা নদীতে যায়। এ সময় একটি বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় তাদের নৌকাটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। জনগণের রায়কে ভয় পেয়ে জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক দল মানুষের ওপর পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফেজ উদ্দিন আহমেদ। আর পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীলতা এবং সনাতন ধর্মাবলম্বীদের পূজা ঘিরে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে আন্দোলনের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনগণের ভোটে ক্ষমতায় এসে নতুন এই পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে রাজপথে লড়াইয়ের হুঁশিয়ারিও দেন তিনি। যারা ৭১ মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, সবসময় জনগণের বিপক্ষে থাকে তাদের অবস্থান, আজকে তারা বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করতে চায়। তারা
তুলে এনেছে কি পিআর এর অধীনে নির্বাচন হতে হবে। 2-3টি রাজনৈতিক দল মিলে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের উপরে চাপিয়ে দিতে পারে না। সুতরাং এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশের উপরে চালিয়ে দেওয়া হয়, এটি অন্যায় করা হবে। এই ধরনের উদ্ভট কথা, নিজেরা জিততে পারবে না সেই জন্য এই ধরনের নতুন কোন সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো গিনিপিগ না। জাতিসংঘে ডক্টর ইউনূসের বিশাল বহরের চলমান সফরের সমালোচনাও করেন হাফিজ উদ্দিন আহমেদ। একটি মিটিং এর জন্য 104 জনের বিরাট লটবহর নিয়ে গিয়েছে, এটা বাংলাদেশের জনগণের ট্যাক্স পেয়ারের অর্থের অপচয়। নতুন নতুন কাপড় চোপড় পরে এদিকে পাহাড়ে চলমান অস্থিরতা অশুভ পরিকল্পনার অংশ উল্লেখ করে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। পাহাড়ে আমরা অশান্তির কিছু দেখতে পাচ্ছি, ঘটনা দেখতে পাচ্ছি। হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। আমাদের প্রত্যেককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে, সেটি নস্যাৎ করতে হবে। প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে জামাত সমর্থকদের নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে আগামী নির্বাচন নিরপেক্ষ না হওয়ার শঙ্কাও প্রকাশ করেন রিজভী। এই লোকগুলো জামাতের, এই লোকগুলো শিবিরের, এদেরকে কি পয়েন্টে আনতে হবে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই অগস্ট গণঅভ্যুত্থান দমনে সারা দেশে 3,05,331 রাউন্ড গুলি ছোড়ে আইন শৃঙ্খলা বাহিনী, যাতে প্রাণ হারায় ছাত্র জনতা। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তায় তথ্য জানিয়েছেন। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী 14 অক্টোবর ধার্য করেছে ট্রাইব্যুনাল। রিপোর্টে জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। সাক্ষ্যে তিনি জব্দকৃত বিভিন্ন পত্রিকার কাটিং এবং তথ্যচিত্র ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এর আগে রোববার তিনি 17টি তথ্যচিত্র প্রদর্শন করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ। সরকারের যে একটা হিসাব আছে, অর্থাৎ ওই সরকার যে হিসাব করেছিলেন 3,05,000-এরও বেশি রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে, সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে 95,000-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের 8টি অভিযোগের ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে আগামী 14 অক্টোবর। এর আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেফতার দেখান। হাসানুল হক ইনু সাহেবের বিষয়ে আজকে ওনার যেহেতু একটা প্রি ট্রায়াল প্রসেস ছিল আগে, সেটা গতকাল নিষ্পত্তি হয়েছে। যেহেতু তার বিরুদ্ধে নতুন মামলা অর্থাৎ পূর্ণাঙ্গ ফর্মাল চার্জ আকারে দাখিল হয়েছে, সেই মামলায় গত বৃহস্পতিবার কগনিজেন্স হয়েছিল। সেই কগনিজেন্স নেওয়ার পরে আজকে তাকে পিডাব্লিউ মোলে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়েছে এবং তাকে সেই মামলায় কাস্টোডি ওয়ারেন্ট অর্থাৎ CW ইস্যু করা হয়েছে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য দিন ধার্য করা হয়েছে। এছাড়া রংপুরে শহীদ আবু সাইদ হত্যা মামলায় জুলাই যোদ্ধা মোহাম্মদ আরমান হোসেন ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী তৌফিকা করিমের 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে 653 কোটি 36 লাখ টাকা। জব্দের সপক্ষে আদালতে বলা হয়, অভিযুক্ত তৌফিকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী এবং সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন করা, নিয়োগ বাণিজ্য, বদলির তদবির সহ নানান অপকর্ম করে অর্থ উপার্জন করেন। উপার্জিত অর্থে ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয় সহ বিদেশে অর্থ পাচার করে মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নামে পরিচালিত 114টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়।
জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারা ফারজানা হক এই আদেশ দেন। এর আগে রাজধানীর গুলশান থেকে মামুনুর রশিদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। কাজী মামুনুর রশিদের বিরুদ্ধে জুলাই অগাস্ট গণহত্যায় ছাত্র হত্যার একাধিক মামলা রয়েছে। এর প্রেক্ষিতে রোববার তাকে গ্রেফতার করা হয়। গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান জাতীয় পার্টির একাংশের মহাসচিব কাজী মামুনুর রশিদ। দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে যেন কোনো মহল নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে সে বিষয়ে র্যাবের সাইবার মনিটরিং টিম তৎপর রয়েছে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক শহীদুর রহমান। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি। গুজব বা অপতৎপরতা সংক্রান্ত কোনো তথ্য থাকলে জানানোর অনুরোধ র্যাব মহাপরিচালকের। দেশের মন্দিরগুলোতে র্যাবের পোশাকধারী সদস্যের বাইরে সাদা পোশাকধারীরাও দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন তিনি। পূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, সামনে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে র্যাব সতর্ক রয়েছে। আপনারা দয়া করে কোনো প্রকার কোনো গুজবে কান দিবেন না। সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। ভারত ও আওয়ামী লীগ মিলে আগামী নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাজধানীর বিজয়নগরে দলের কার্যালয়ে শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। রাশেদ খান আরও বলেন, ফ্যাসিবাদ নির্মূলে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ ফিরে এলে তার সমস্ত দায় মোহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের। শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানের ওপর হামলা পরিকল্পিত উল্লেখ করে রাশেদ খান বলেন, নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বলেই এমন ঘটনা পুনরায় ঘটেছে। আওয়ামী লীগ ও সরকারের বিভিন্ন এজেন্সি মিলে এমন হামলা ঘটিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক। যদি এই দেশে আবারও আওয়ামী লীগ ফিরে আসে, তার জন্য দায়ী থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ। আমরা বারবার বলেছি, আমাদের কথা শোনা হয়নি। আমি সর্বশেষ বলতে চাই, সামনে নির্বাচন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং আওয়ামী লীগ মিলে নির্বাচনকে বানচাল করার চক্রান্ত করছে। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আলোচনা সভা, হামদনাথ ও গজল সন্ধ্যার আয়োজন করে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র। সোমবার রাজধানীর জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের নানান দিক তুলে ধরেন। বক্তারা বলেন, মহানবী ছিলেন মানবতার মুক্তির দূত। তার জীবন ও আদর্শ সবার জন্য অনুকরণীয়। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নের সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। আরও বলেন, মহানবীর দেখানো পথ ছাড়া অন্য কোনো আদর্শ মেনে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আলোচনা শেষে শিল্পীরা পরিবেশন করেন হামদ, নাত ও গজল। আর্থিক খাতের সব সূচকে উন্নতির পরও যারা উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে তারা ফ্যাসিস্টের পক্ষে কাজ করছে বলে অভিযোগ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বিকেল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ERF এর ইনস্টিটিউট উদ্বোধন অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের শুধু সমালোচনা না করে ভালো দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, আর্থিক প্রতিবেদনে গরমিল করে যারা কর ফাঁকি দিচ্ছে, তথ্য গোপন করছে, তাদের ধরতে কাজ চলছে। কোম্পানির অনিয়ম ধরতে অডিটরদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা যে সব ভালো করছি তা না, পজিটিভ নেগেটিভ মিলিয়ে আছে। তো বাইরে কিন্তু বাংলাদেশে ভাবমূর্তি কিন্তু অত্যন্ত ভালো। সামনের ভবিষ্যতে যে বাংলাদেশের জন্য এরকম কোনো বাধা বিপত্তি না আসে, সামনে যেন আমরা দ্রুত এগিয়ে যেতে পারি। বাংলাদেশের জন্য একটু পজিটিভ কথাবার্তা একটু বলেন। কিচ্ছু মানে বাদে একটা অন্তর্বর্তী সরকার অথর্ব, এই ন্যারেটিভগুলো বলে উনি অন্তর্বর্তী সরকারকে আরও দুর্বল করছে এবং ফ্যাসিস্টকে আরও উৎসাহ দিচ্ছে।